এই কথা বলার জন্য গত ১৭ বছর আমরা নিজের বাক স্বাধীনতার জন্য যুদ্ধ করছি। এই অভ্যুত্থানের ছাত্রদল, যুবদল বা বিএনপি পরিবারের কতগুলি মানুষ শহীদ হয়েছে। অভ্যুত্থান ফেসে পালাইছে, এখন আবার নতুন করে একটা গুজব দল চলে আসছে। আচ্ছা, এটা বলা হয় যে গণভোটে যে বিএনপি মাঠে না এর পক্ষে প্রচারণা চালাইছে, এটা কি আসলে সত্য না? অসম্ভব। ম্যান্ডেটের মাধ্যমে তো ক্ষমতায় আসছে। তো এখানে পরিবারতন্ত্র আপনারা কোথায় খুঁজে পাচ্ছেন? আমরা ঢাল হয়ে রাস্তায় আমরা দাঁড়ায় গেছি, ব্যবসা প্রতিষ্ঠানে দাঁড়ায় গেছি, মসজিদ মাদ্রাসায় দাঁড়াইছি, মন্দির পাহারা দিছি। কারণ কি? আমরা চাইছি মানুষের জন্য কখনো কোনো ক্ষতি না। আমরা তো ক্রেডিট নিতে চাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এখানে রাজনৈতিক আলাপ জরুরি টকশোটির অতিথি ফরিজার রহমান তপু। তিনি দিনাজপুর ছাত্রদলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন, বর্তমানে যুব দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। এই যে প্ল্যাটফর্মটা, এখানে রাজনৈতিক আলাপ জরুরি, আমরা আসলে দেখছি যে অনেক জায়গায় রাজনীতি নিয়ে যেই আলাপগুলা করা দরকার অনেক সময় করা যায় না। অনেক সময় অনেক কিছু জিজ্ঞাসা করতে ভয়ও লাগে। তো আপনার তো গত ১৭ বছরে আমরা দেখছি যে সেই পরিবেশটা ছিল। তো আমরা এরকম একটা পরিবেশ বানাতে চাই যেন আমরা একটু সাহস করে কিছু কথাবার্তা বলতে পারি। কারণ আপনি কি আমাদেরকে অভয় দিবেন? আমরা কি সাহস করে আপনাকে জিজ্ঞেস করতে পারবো নিঃসন্দেহে, প্রশ্ন? নিঃসন্দেহে একদম। এই কথা বলার জন্য গত ১৭ বছর আমরা নিজের বাক স্বাধীনতার জন্য যুদ্ধ করছি। আমরা এদেশের মানুষের ভোটের অধিকারের জন্য যুদ্ধ করছি। আমরা গত ১৭ বছর প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে শুধুমাত্র মানুষ যেন প্রাণ খুলে, মন খুলে তাদের কথা বলতে পারে, এটার জন্য যুদ্ধ করছি। আপনি অবশ্যই কথা বলতে পারেন, প্রাণ খুলে আমাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এখন আমাদেরকে আমার ১ম প্রশ্নটা যে আ এই কথাটা তো আসলে রিসেন্টলিও হইছে যে একজন সাংসদ বলছেন যে, "আমরা ৩০০ রান করছি আর আপনারা হচ্ছে ৬ বলে ১২ রান করছেন।" তো স্বাভাবিকভাবে এটার একটা প্রতিক্রিয়াও হইছে যে, আপনারা যে ৩০০ রান করছেন, সে ৩০০ রানের তো আমরা দেখছি যে আপনারা একটা বালুর ট্রাক সরাইতে পারেন নাই। আর এইদিকে ৬ বলে ১২ রান করছে যারা, তারা আসলে এইখানে এখন বর্তমানে বিএনপি ক্ষমতায় যে আসছে, এটার পিছনে ওটাও আসছে। নাহলে ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, এটা তো আমরা দেখেই আসতেছিলাম। তো এই যে জুলাইয়ের যেই অভ্যুত্থান, এই জুলাইয়ের অভ্যুত্থানে খুব স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে নেতৃত্ব দিছে হচ্ছে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তখন যেটা ছিল, এখন যেটা, যাদের অনেকেই এনসিপিতে জয়েন করছে। এই ফেজগুলোই আমরা দেখছি এবং ওই সময় আমরা দেখছি যে বিএনপির লিডারশিপ থেকে বলা হয়েছে যে, "না, আমরা এই আন্দোলনটা করতেছি না।" তা আসলে কি আপনারা আন্দোলন করেন নাই, নাকি আপনারা আসলে আন্দোলন করছেন? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আপনি। এজন্য আপনাকে ধন্যবাদ। দেখেন, বিগত ১৭ বছর বাংলাদেশের কি হয়েছে বা ফ্যাসিস্ট হাসিনা, পলাতক হাসিনা আ সংগঠন হিসেবে মানে দল হিসেবে আওয়ামী লীগ ক্ষমতার জন্য এদেশে কি একনায়কতন্ত্র কিভাবে কায়েম করেছে, এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সবাই আমরা জানি। গত ১৭ বছর বিভিন্ন আন্দোলন সংগ্রাম, বিভিন্ন মানুষের অধিকার নিয়ে কথা বলা, মানুষের জন্য আ মানুষের ন্যায্য দাবির আদায়ের জন্য রাজপথে নামা, এগুলো আসলে কোন দল করছে? এটা আমি নিজে মুখ দিয়ে বলতে যাব না। আপনারা এটার মানে আপনারা কিন্তু জানেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে এই গত ১৭ বছরে বিভিন্ন আন্দোলন সংগ্রাম টুক করে রাজপথ থেকে দেখেন, এই আন্দোলন সংগ্রামগুলি করতে গিয়ে ছাত্রদলের বিগত ১৭ বছরে জুলাই অভ্যুত্থানের কথা আমি পরে আসতেছি। গত জুলাই অভ্যুত্থানের আগে ফ্যাসিস্ট সরকারের আমলে, হাসিনার আমলে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, আন্দোলন সংগ্রামগুলো আসলে কে করছে? কোন দল করছে? আমাদের কত শত সহযোদ্ধা রাতের অন্ধকারে গুম হয়ে গেছে। আমাদের কত ভাই পঙ্গুত্ব বরণ করেছে। আমাদের কত ভাই আমরা মানে কোনো অন্যায় না করে আমরা জেল খেটেছি। আমরা রাতের পর রাত বাড়িতে থাকতে পারি নাই। আমি আমাদের প্রত্যেকের জাতীয়তাবাদী পরিবারের মানুষের যে গল্পগুলি, এই জুলাই অভ্যুত্থানের আগের যে গল্পগুলি, আপনি এই গল্পগুলি সামনে নিয়ে আসেন না। আপনারা দেখেন না আমরা কি করছি? দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার, যদি কথাগুলি অপ্রাসঙ্গিক, এই নতুন করে বলার প্রয়োজন নাই। আপনারা সকলেই জানেন, দেশবাসীও জানে। তারপরও বলতেছি, আমি স্মরণ করে দিতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আপসী নেত্রী হয়েছেন, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আপসহীনতার তকমা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই আপসহীনতা কি শুধু একদিনের জন্য? একদিনে কি উনি আপসহীন হয়েছিলেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত যে মানে ত্যাগ, এরশাদ সরকারের বিরুদ্ধে তার যে আন্দোলন, নব্বের সরিষার বিরুদ্ধে আন্দোলন, এরপরের এরপরের যে তার আন্দোলন, ইভেন
বিশেষ করে 111 এর পর, ইভেন 111 এর সময় পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু দেশ থেকে পালান নাই। 111 এর সময় উনার উপরে অবর্ণনীয় নির্যাতন হয়েছে। উনার সন্তানদের উপরে নির্যাতন হয়েছে। উনি কিন্তু তারপরও দেশে থেকেছেন। একদিনের জন্য দেশের মাটিতে দেশের বাইরে যাওয়ার কথা কল্পনা করেন নাই। তো এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই জাতীয়তাবাদী পরিবারের প্রত্যেকটা মানুষের যে ত্যাগ, আপনার এই ত্যাগগুলোকে মানে ৬ কি কি জানি বলছিলেন? ৬ বলে ১২ রান। ৬ বলে ১২ রান করে উড়াই দিলেন। এই যে মাঠের যে প্রেক্ষাপটটা, এই যে দীর্ঘদিনের যে মাঠটা প্রস্তুত করা, আপনি যে নেমেই ৬ বলে ১২ রান করে মানে ৬ বলে ১২ রান করে ফেললেন, এটা কি মানে শুধু নামলেন আর করে ফেললেন? না, এখন আপনারা বলেন যে ঠিক আছে আপনারা যেটা করছেন, কিন্তু আসলে দিন শেষে কিন্তু মানুষ রেজাল্ট দেখতে চায়, যে ফলাফল। যেমন আপনারা আসলে যেইটাতে ফলাফল আসছে ওই ফলাফলে আসলে আপনি অনেকদিন ভালো পড়াশোনা করছেন কিন্তু পরীক্ষার খাতা ভালো লেখেন নাই। এই মানুষ কিন্তু ওইটা বিচার করবে। আচ্ছা, তা এখন আপনারা জুলাইয়ের কথা বলেন যে জি। জুলাইতে আপনাদের আসলে ভূমিকা আচ্ছা, কি ছিল? এখন তাহলে আপনাকে আমি বলি জুলাইয়ের কথায় এখন তাহলে আসি। আচ্ছা, জুলাই আন্দোলনে এই ফ্যাসিস্ট বিদায়ের যে জুলাই আন্দোলন, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের ছাত্রদল, যুবদল বা বিএনপির পরিবারের কতগুলি মানুষ শহীদ হয়েছে, কতজনের রক্ত গেছে। আমি অন্য কারো গল্প বলব না। আমি আমার গল্প বলি। আমিও কিন্তু জুলাই যোদ্ধা। আমি কি আপনাকে একবারও এসে কখনো পরিচয় দিয়েছি যে আমি জুলাই যোদ্ধা? আমাদের এটা প্রয়োজন দেওয়ার দরকার। আমরা তো জুলাই যোদ্ধা হওয়ার জন্য বেসিক্যালি রাজপথে নামিনি। আমরা নামছি এদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্য, মানুষের ন্যায্য পাওয়াটাকে মানে আদায় করার জন্য। তা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছিল, আমরা যারা ছিলাম, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের যেন মানুষের ক্ষতি না হয়, আমরা ঢাল হয়ে রাস্তায় এমনে দাঁড়ায় গেছি। ব্যবসা প্রতিষ্ঠানে দাঁড়ায় গেছি। মসজিদ, মাদ্রাসায় দাঁড়াইছি। মন্দির পাহারা দিছি। কারণ কি? আমরা চাইছি মানুষের জন্য কখনো কোনো ক্ষতি না হয়। আমরা তো ক্রেডিট নিতে চাই নাই। আমরা তো কোনোদিন বলি নাই যে এইটা শুধু আমাদের আন্দোলন। আমাদের নেতা, আমাদের সর্বোচ্চ নেতা সবসময় বলেছে এটা গণমানুষের আন্দোলন ছিল। আমাদের গোটা দেশবাসীর মানুষের আন্দোলন ছিল ভাইয়া। আপনাদের চাওয়া যেহেতু যে গণমানুষের মুক্তি যদি হয়, তো সেই গণমানুষের মুক্তি হইল, হাসিনা পালাইলো, আল্লাহ আমাদেরকে রহম করলেন। তো এরপরে হচ্ছে গিয়ে আমাদের মূল চাওয়াটা ছিল, বা ধরেন কোটা বিরোধী আন্দোলনটা, বৈষম্য বিরোধী আন্দোলন সেখান থেকে হইল। তো এখানে আমাদের একটা বড় চাওয়া ছিল যে এখানে বাংলাদেশের কিছু সংস্কার হোক। রাষ্ট্রের যে সংস্কার, এবং সেই সংস্কারের জন্য এই যে একটা গণভোট হইল, এবং যে গণভোটে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে গণভোটের পক্ষে ভোট দিল, যে বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতা। আমরা জানি যে বিচার বিভাগ যদি স্বাধীন না থাকে তাহলে এখানে যদি সরকার এটাকে চেঞ্জ করতে পারে তাহলে এখানে একটা ম্যাসাকার লেগে যাবে। যেটা আমরা এর অতীতে দেখছি যে এই ধরনেরগুলা সরকার বিচার বিভাগের মাধ্যমে, বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ওনাকে যে ফাঁসি দেওয়া হয়েছে, এটা দিছে কিভাবে? সরকার তো আসলে এটা তো জুডিশিয়াল কিলিং। জুডিশিয়াল কিলিং, বিচার বিভাগীয় হত্যাকাণ্ড। তো এখন যদি বিচার বিভাগ স্বাধীন না হয়, যেমন আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা পাইছি, কিন্তু পাকিস্তানে বিচার বিভাগ স্বাধীন, বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন না। কিন্তু আমরা এটা চাই। এরকম আরও যে সংস্কারের যে কথাগুলো আছে, দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে মানবাধিকার কমিশন, গুম কমিশন, যেই জিনিসগুলো অনেকগুলা মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এগুলো বন্ধ চাইছি দেখেই আমরা গণভোটে আমরা হ্যাঁ দিছি। এবং এই গণভোটের তো অনেকগুলা, এখন আমরা দেখতেছি যে বিএনপি সরকার এই গণভোটের যেগুলা জনগণ রায় দিয়ে দিছে যে সংস্কারের পক্ষে, সেই সংস্কারগুলা ওনারা আনতেছেন না। এটা আসলে কেন? ওনারা কি চিন্তা করতেছেন? গুজবে কান দিবেন না। গুজবে কান দিবেন এইজন্য বললাম যে দেখেন, বিগত ১৭ বছর কিন্তু বিভিন্ন প্রকারের গুজব রটেছিল। গত ১৭ বছর আমাদের দিনাজপুর জেলা পার্টি অফিস উন্মুক্ত ছিল, ওপেন ছিল। আমরা অনেক সময় সংখ্যায় কম গেছি। আমি ছাত্রদলের ভারপ্রাপ্ত যখন প্রেসিডেন্ট ছিলাম লাস্ট নির্বাচনে, আমি মাত্র ৭ জন নিয়ে রাজপথে মিছিল করছি। দিবালোকের মতো সত্য করে মশাল মিছিল করছি। মানুষের দ্বারে, দ্বারে গেছি। আরেকটা দল কি ছিল? আসলে কতটুকু ছিল? তো এইজন্য বললাম যে দেখেন, তাদের অফিসে অনেক সময় আমার রাজসাক্ষী। তাদের অফিসে বিশ্বাস করেন, দিনাজপুরে আপনি খোঁজ নিলেই পাবেন যে গত ১৭ বছর তাদের অফিসটাতে ২ জন মানুষও কোনোদিন কখনো গেছে কিনা। জঙ্গলে তালাটায় রীতিমতো তালাটায় জং লাগে গেছিল। আমি তাদেরকে ব্লেম দিচ্ছি না। আমি তাদেরকে একটা জিনিস বলব, দেখেন এই রাষ্ট্রটা কিন্তু আমাদের সবার। দিন শেষে রাষ্ট্রটা আমাদের সবার। এই রাষ্ট্রটা কারো ব্যক্তিগত না। তো আমরা যারা গণভোটের, আমরা কি ভোট দেইনি গণভোটে? আচ্ছা, এটা বলা হয় যে গণভোটে যে বিএনপি মাঠে না এর পক্ষে প্রচারণা চালাইছে, এটা কি আসলে সত্য না? অসম্ভব, অসম্ভব। আপনারা চালান দেখেন নাই। এত বড় একটা বৃহৎ দল। আমি তো বলতেছি, আমি তো ছাত্রদলের মানে যুবদলের আছি। আমি তো নেতৃত্ব পর্যায়ে আছি। এটার পক্ষে যদি আমরা বিপক্ষে যদি এটা প্রচারণায় চালাইতাম, আচ্ছা, আ বর্তমান সরকার কে? বিএনপি সরকার। বিএনপি সরকার। এতগুলি গণমানুষের একটা দল। এই দল যদি না ভোটের পক্ষে প্রচারণা চালাইতো, যে এতগুলি ভোট, হ্যাঁ ভোটের পক্ষে কতগুলি ভোট পড়ছে? কত পার্সেন্ট ভোট? মানে প্লাস, মানে 65% প্লাস। বিএনপি কত পার্সেন্ট ভোট পেয়েছিল? মানে তাদের ধানের শীষের পক্ষে?
এই তো 51 অ্যারাউন্ড 51%। আপনি কি বুঝতে পারতেছেন রেজাল্টটা? আমরা তো ডেফিনিটলি এই পক্ষে ছিলাম। আমরা তো রাষ্ট্রের পক্ষে, এদেশের এই সার্বভৌমত্বের পক্ষে, এদেশের মানুষের পক্ষে। সেইখানে আমাদেরকে ব্লেম দিয়ে রীতিমতো প্রত্যেকটা সময় ছোট একটা নতুন করে ভাই গুজব বাহিনী তৈরি হয়েছে বাংলাদেশে। মানে অভ্যুত্থান ফেসে পালাইছে, এখন আবার নতুন করে একটা গুজব দল চলে আসছে। ভাই প্লিজ আমি রিকোয়েস্ট করব আপনার মাধ্যমে, দেখেন আবারও বলছি রাষ্ট্রটা আমাদের। এই দেশবাসীকে রিকোয়েস্ট করব আপনার মাধ্যমে গুজবে কান দেবেন না। রাষ্ট্র সংস্কারের পক্ষে আমরাও রাষ্ট্রের বিপক্ষে না। আচ্ছা ভাই, এখন আমি যেটা এই জিনিসটা বললাম না, এটা আপনাদের জন্য ধন্যবাদ। কারণ আসলে এটা আমার নিজেরও ভুল ধারণা ছিল। কারণ আমি কিছু ক্লিপস দেখছি যেখানে জাহানারা শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছে, আবার তারাও না ভোটের পক্ষে প্রচারণা চালাইছে, এরকম কিছু ক্লিপস দেখছি। যেটা দেখে আমার কাছে আসলে কোনো কারণে মনে হয়েছিল যে সারা বাংলাদেশেই বোধহয় আসলে বিএনপি গণভোটের বিপক্ষে আসলে প্রচারণা চালাইছে। তো আপনি আসাতে বা আমাদের এই আলাপগুলো সুবিধা হচ্ছে যে এই জিনিসগুলো আমরা আসলে জানতে পারি যে অ্যাকচুয়ালি আপনারা কি করছেন সেটা আমরা জানতে পারি এবং স্বাভাবিকভাবে জানাইতেও পারি। আচ্ছা একটা জিনিস কি দেখেন, কিছু জিনিস সবাই তো ওই যে বললাম যে ভুল ত্রুটির ঊর্ধ্বে তো আমরা কেউই না। এত বড় একটা দল, এত বড় এতগুলি মানুষের একটা সংগঠন, হ্যাঁ? কিছু মানুষ তো 100% থাকবে না। মানুষের তো ত্রুটি বিচ্যুতি তো কিছু থাকেই। হয়তো কিছু মানুষ আছে, আবেগের মানুষের ব্যাপার আছে। আবেগে হয়তো কিছু মানুষ ইয়ে করছে। এখন এটা তো নিশ্চয়ই মানে দলের দায়িত্ব তো ডেফিনিটলি, তবে কিছু যে বললাম যে ভুল ভ্রান্তি তো আমরা ঊর্ধ্বে না। বুঝতে পারছি। মানে কিছু পার্টি জিনিস হয়তো স্ট্যান্স থাকবে। ছিল, হ্যাঁ, কিন্তু 100% আমি তো বললাম আমি তো দায়িত্ব নিয়ে আপনাকে বলতেছি। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতেছি অবশ্যই আমরা হ্যাঁ এর পক্ষে ছিলাম। রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্র সংস্কারের পক্ষে আমরা। আমরা তো রাষ্ট্র মানে সংস্কারের বিপক্ষে না। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন ভাইয়া, যে আপনি যে কথাটা বলছিলেন যে আ রাষ্ট্র সংস্কারের পক্ষে আপনারা এবং গণমানুষের পক্ষে। এই যে মানে আমরা যে দেখলাম যে চাঁদাবাজির একটা বড় সমস্যা, প্রকট সমস্যা। এবং আমি আপনাকে ধরেন, আপনি তো খুব ভালো ভদ্রতা করে নাম উল্লেখ করেন নাই, আমি নাম উল্লেখ করে আপনাকে বলতেছি। যেমন ধরেন জামাত ইসলামী। জামাত ইসলামীর একটা পার্টি চালানোর একটা প্রসিডিউর আছে যে তারা পার্টি মেম্বারদের কাছ থেকে কিছু টাকা নেয়। সদ সেইটা দিয়ে তারা তাদের পার্টির খরচ দেয়। এবং দেখা যায় যে পার্টির বেশিরভাগ মানুষেরই তাদের নিজেদের একটা চাকরি-বাকরি বা তাদের ব্যবসা-বাণিজ্য থাকে, সেটা পরে করে। কিন্তু বিএনপির ক্ষেত্রে তো আমরা আসলে দেখি যে আপনি যেটা বলছেন অনেক বড় দল। এখন অনেক বড় দল হওয়ার ফলে যেটা হয়েছে যে এখানে আসলে অনেক রকমের মানুষ আসছে এবং এই ক্লেইমটা আসলে দেখাও গেছে এবং পেপার পত্রিকাতেও আসছে। আমরাও আমাদের বিভিন্ন জায়গা থেকে মানুষজনের কাছ থেকে শুনছি যে বিএনপি হচ্ছে আসলে চাঁদাবাজের দল এবং বিএনপিতে যারা চাঁদাবাজি করতে হইলে যেহেতু একটা সরকারের শেল্টার লাগে, সুতরাং যেহেতু বিএনপি ক্ষমতায় আসছে বা আসতেছে, তখন আসলে চাঁদাবাজদের জন্য খুব ভালো একটা শেল্টার। তাহলে এই যে চাঁদাবাজের ব্যাপারটা যে কেন এই তকমাটা বিএনপির গায়ে লাগছে, আপনি কি মনে করেন কেন লাগছে? এটা হচ্ছে ১ম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই তকমাটা ঘুচানোর জন্য আপনারা পার্টি স্ট্যান্সটা কি? আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আচ্ছা সুন্দর, খুবই চমৎকার সমসাময়িক সময় এটা খুব চমৎকার প্রশ্ন করছেন। দলের জায়গায় বাদ গেলাম। দল হিসেবে না। আমরা যারা, আমরা যারা বিভিন্ন মানে সংগঠন, মানবিক সংগঠন যারা চালাই, সংগঠনগুলি আসলে কিভাবে চলে? বা বিএনপি দল না, দল হিসেবে বিএনপি না, পৃথিবীতে যত দল আছে যারা রাজনীতি করে বিভিন্ন মানে আপনার সামাজিক যেসব সংগঠনগুলি আছে, মানে মানুষের জন্য যেসব মানবিক যে কাজগুলি করে, এই কাজগুলি আসলে কিভাবে হয়? ডোনেশন বেসিসে ডোনেশন। হয়। জামাতের ক্ষেত্রে কেউ যদি কোনো সাহায্য সহযোগিতা করে সেটা হচ্ছে হাদিয়া বা ডোনেশন। আর আমার ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে চাঁদা। আপনাকে একটা সবচেয়ে বড় এক্সাম্পল দেই। এটা অন্যভাবে নিয়েন না। অন্যভাবে যাওয়ারও সুযোগ নাই। আমি রাজনীতি করি। আমি পলিটিশিয়ান। পলিটিশিয়ানের বাইরেও আমার তো নিজস্ব পেশা আছে। আমি তো পেশা করে আমার মানে বউ, বাচ্চা, সংসার তো আমাকে পরিচালিত করতে হয়। আমার তো আরো পেশা আছে না? পেশার বাইরে গিয়ে আমি একজন পলিটিশিয়ান। আচ্ছা আপনি আমার বড় ভাই। ধরেন আপনাকে এক্সাম্পল দিচ্ছি। আপনি আমার এলাকার খুব কাছের বড় ভাই। আলহামদুলিল্লাহ আপনি ভালো ব্যবসা-বাণিজ্য করেন। আমি ১৫-২০ টা ছেলেপিলে নিয়ে চলি। এর মধ্যে আমার এলাকার ২ জন ছোট ভাই আমার সাথে রাজনীতি করে, যারা আপনারও ছোট ভাই। ওরা জেলখানায়। মানবতার জীবনযাপন করছে তাদের ফ্যামিলি। আমি আপনাকে ফোন করে বললাম, "ভাই আপনার ওই পাশের বাড়ির ছোট ভাইটা, ও তো আমার সাথে রাজনীতি করে। একটু মনে হয় ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো না। যেহেতু ও জেলখানায় আছে বা ইয়ের মধ্যে আছে, আপনি একটু ভাই দয়া করে একটু হেল্প করেন।" আপনি এখন কোনোভাবে মনে করেন ৳২,০০০ দিলেন।
যে ও বাচ্চা একটু বউ বাচ্চা চাল ডাল কিনে খাবে। এটা কি মানবিকতার জন্য দিচ্ছেন না? অবশ্যই। কোনো একদিন কোনো একটা কারণে আপনার সাথে আমার কোনো না কোনোভাবে সম্পর্কটা বিরূপ হইছে। মানে আপনি যে টাকাটা দিছেন এটা তো একটা ডকুমেন্টস রাখছেন নিশ্চয়ই, বা অফিসিয়াল একটা ডকুমেন্টস দিছেন না? আপনি সুন্দর করে সোশ্যাল মিডিয়ায় এটা দিচ্ছেন। তপু হচ্ছে যে আমার কাছ থেকে ৳২,০০০ নিয়ে গেল। ভাই দুনিয়ার মানুষকে আমি কি কোনোভাবে এটা বোঝাইতে পারবো? যে এটা একটা মানবিকতার জন্য দিছেন। বাট দিন শেষে দেশের মানুষ সবাই জানে আমি চাঁদাবাজ। আপনি তো ৳১০,০০০ চাঁদা নিয়ে আসছি। আসলেও কি এটা চাঁদা? আবার যে এটা হচ্ছে না, এটাকেও তো আমি অস্বীকার করব না। এটা তো পৃথিবীব্যাপী। এটাকে আবার আমি মানে জিনিসটাকে মানে সার্টিফিকেট দিচ্ছি না। প্লিজ এটাকে অন্যভাবে নিয়েন না। অন্য মেসেজও আবার আপনি দিয়েন না। এটা হচ্ছে বাস্তবতা। আচ্ছা এখন জামাতের আপনি শুরুতেই বললেন। আমি জামাত যেহেতু আপনি নাম ধরে বললেন, ডেফিনিটলি তারাও তো একটা সংগঠন। তাদেরকেও তো চলতে হয়। তারা কি করে? তাদের বিভিন্ন আমি যতটুকু জানি, আমাদের বর্তমানে দিনাজপুরে যে জামাতের আমির, ওই ভদ্রলোকের সাথে আমার কোনো একদিন একটা জায়গায় বসার সুযোগ হয়েছিল। মানে হাসপাতালে গেছে, উনিও গেছেন, আমিও গেছি। দেন উনার সাথে আমি ওইভাবে তাকে চিনি না। সেও আমাকে ওই ভদ্রলোকও আমাকে চেনার কথাও না। যেহেতু আলাদা, আলাদা সংগঠন ওনারা অনেক সিনিয়র মানুষ, আমরা ছোট মানুষ। তো কথা হইলো উনার সাথে বিভিন্ন ব্যাপারে কথা-টথা হইছে। তো এটা না ওই যে বললাম এটা খারাপ সেন্সে বা অন্যভাবে মেসেজটা দিবেন না। উনি আমাকে বলল যে আমাদের প্রায় আ ১০-১২ বছর ধরে আমি নাম জানি না। ১০-১২ বছর ধরে আমাদের সংগঠন করে। উনি ভালো চাকরি করে। তো উনি গত ৮ মাস বা ৯ মাস ধরে উনাদের চাঁদা, চাঁদা না যেটা ওই যে উনারা হাদিয়া বলে আরকি যে একটা এয়ানত। আচ্ছা যাই হোক ওটা দেয়নি। তো বলল যে, "দেখো সংগঠন তো চালাইতে হবে।" এজন্য স্ট্রিক্টলি তার ব্যাপারে আমি করে দিছি যে সে আর সংগঠন করতে পারবে না। কারণ কি? সে গত ৮-৯ মাসের তাদের যে ডোনেশনটা দেবার কথা, যেটা তারা দেয় সেটা দেয়নি। ভাই এটা তো একটা সংগঠন। সংগঠনটা কোনো না কোনোভাবে চলে তো। কারো না কারো সাহায্য সহযোগিতা নিয়ে চলে তো। এটা বড় একটা প্রোগ্রাম হচ্ছে। এটা যদি দলের যে বললাম যে দলের বাইরে গিয়ে যদি আপনি ইসলামী দৃষ্টিকোণ থেকে এই যে বিভিন্ন মাদ্রাসা, মসজিদ গুলো কিভাবে চলে? আমাদের যে এলাকায় মসজিদ আছে, মসজিদটা এটা কি হাওয়া থেকে আসে চলে? ডোনেশনই চলে। বিভিন্ন মানুষ হেল্প করে, সাহায্য করে। তো এই সাহায্য যদি একটা দল হিসেবে যদি কেউ করে, এটা কি চাঁদা হয়ে যায়? এটা কি চাঁদা? এটা তো পৃথিবীর সৃষ্টির পর থেকে হয়ে আসতেছে। আচ্ছা। না মানে ব্যাপারটা আমাদের ব্যাপারটা হচ্ছে কি যে এটা হচ্ছে আনঅফিসিয়ালি হয়তো। তো মানে আমরা যে জিনিসটা চাই মানে আমি আপনার মাধ্যমে ধরেন আপনাদের হায়ার আপ বা সবার কাছে এই জিনিসটা দিতে চাই যে এই জিনিসটাও যেমন ধরেন আমেরিকাতেও কিন্তু আসলে চাঁদাবাজি আছে। আপনি যদি বলেন যে তারা কি করে তারা চাঁদাবাজি বলে না, তারা বলে ডোনেশন দেওয়া। এবং আসলে এখানে একটা রেকর্ডিং আছে যে আপনার ডেমোক্রেটিক পার্টি না রিপাবলিক পার্টি কোন পার্টিকে কত টাকা আপনি ডোনেশন দিছেন। যেমন ধরেন আপনার এই যে ডোনাল্ড ট্রাম্পকে এলন মাস্ক কত টাকা দিছে এটার হিসাব আছে। আপনি দেখতে পারবেন, জানতে পারবেন যে কাকে কত টাকা দিছে। এটা একটা ট্রান্সপারেন্সি আছে। একটা হচ্ছে আমি ওই যে ছাত্র দলের ওই ছেলেটাকে মানবিক সহায়তা দিছি সেটা একটা জিনিস, সেটা আমি কখনো সামনে আনবো না। আরেকটা হচ্ছে একটা দলীয় কর্মকাণ্ডের জন্য, চা খাওয়ানোর জন্য, অফিসের ইলেকট্রিসিটি ভাড়া দেওয়ার জন্য আমি এই পার্টি সাপোর্ট করি, এই পার্টিকে আমি এত টাকা দিছি। এরকম একটা সিস্টেম কিন্তু আসলে আমরা চাই। এটাও আপনার মাধ্যমে আমি ধরেন এই সংস্কার, রাষ্ট্র সংস্কারের মধ্যে এটাও আমাদের একটা দাবি। আমি কিন্তু বলছি যে এইখানে যে কিছু ব্যত্যয় ঘটতেছে না ব্যাপারটা এরকম না। কিছু লোকজন তো আছে যারা দলের নাম ভাঙ্গায়, সরকারি যখন যে দল সরকারি থাকে, সেই দলের নাম ভাঙ্গায় তারা বিভিন্ন প্রকারের বিভিন্ন অফিস, আদালত, লোকজন, ব্যবসায়ীদেরকে তারা মানে চাঁদা দাবি করে। এটা তো সত্য, এটাও কিন্তু সত্য। কিন্তু বিশ্বাস করেন এরা কোনো দলের না। এই যে গত ৫ই আগস্টের পর যতগুলি মানুষকে দল থেকে বহিষ্কার করা হইছে, পদচ্যুত করা হইছে, আর কোন সংগঠন কি করা হইছে? আপনি দেখেন তো। ইভেন এই যে এই সরকার ক্ষমতায় আসার পর আপনাকে আমি স্পষ্ট করে বলি, আপনি দেখবেন পেপার পত্রিকা অলরেডি আসছে প্রত্যেকটা জেলার চাঁদাবাজদের, যারা চাঁদাবাজি করতেছে তারা বিভিন্ন দলের হইতে পারে। মানে নির্দিষ্ট কোনো দলের না। যারা স্পেশালি যারা চাঁদাবাজটা যারা করতেছে এদের নামের তো কিন্তু তালিকা হইছে। আমাদের দিনাজপুরে অলরেডি ৩৫ জনের একটা হইছে। আমার দিনাজপুরটা বললাম, অন্য জেলারও হইছে। তো আপনি নিশ্চিত থাকেন বর্তমান সরকার একদম বদ্ধপরিকর। এই মানুষের দায়বদ্ধতা, মানুষের যে ম্যান্ডেট নিয়ে, মানুষের যে ভালোবাসা, মানুষের যে ভোট নিয়ে ক্ষমতায় আসছে, এইটাকে বর্তমান সরকার পুঙ্খানুপুঙ্খানুভাবে মানুষের সরকার প্রতিষ্ঠিত করবে। এইটার ব্যত্যয় যারাই ঘটবে তাদের দল করার আমি দায়িত্ব নিয়ে বলতেছি, তাদের দল করার, সংগঠনের কোনো অধিকার নাই। আমি সংগঠন করব, আবার চাঁদাবাজিও করব, এটা হইতে পারে না, এটা হইতে দেয়া হবে না, এইটা আমরা হইতে দিব না। কখনোই না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি। সামনের রাজনীতি কঠিন করে ফেলবে। জনাব তারেক রহমান বর্তমানে আমাদের সাংগঠনিক অভিভাবক। উনি সামনে যারা এই সমস্ত দুষ্কৃতকারী, যারা অন্যায় করবে, যারা সমাজে অন্যায় সৃষ্টি করবে, তাদের দল করার কোনো অধিকার নাই। আমরা তাদেরকে দল করতে দিব না। আমরা সোচ্চার হব 100% ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করতে হবে এটার জন্য আমাদের একটু সহযোগিতা করেন না। ওই যে বললাম যে আমাদের তো স্বাধীনতার পর থেকে
এই রাষ্ট্রটা যেভাবে যতগুলি মানুষ বিশৃঙ্খল করছে এটা তো মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত বছর ক্ষমতায় ছিলেন? ৩.৫ বছর। এই ৩.৫ বছরের ক্ষমতার এক্সাম্পল আমরা এখনো টানি না? হুম। দেই তো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়া, উনার জীবনের এত বছর উনি ৩ টার্ম প্রধানমন্ত্রী ছিলেন। আসলে কি উনি কোন দুর্নীতি করছেন? একদম কাগজ কলমে কোন প্রমাণ দিতে পারবে কেউ এখন পর্যন্ত উনি কোন দুর্নীতি করছে? যা হইছে এই যে ফটোকাটে যে বললাম যে একটা সময় মানে গুজব তৈরি করে বিচার করা হইতো। এখন আবার একটা শ্রেণী, আমি নাম বলব না, একটা শ্রেণী এরা গুজব তৈরি করে। এরা মব তৈরি করতেছে। মব কৃষি থেকে বের হইতে হবে। রাষ্ট্রটা সবার রাষ্ট্র পরিণত করতে হবে। এটার জন্য সবার সাহায্য সহযোগিতা লাগবে। আমাদের সবার সহযোগিতা লাগবে। বর্তমান প্রধানমন্ত্রীকে আমরা সাহায্য করি না। এই যে ১ম শুরু করলেন যে মানুষের বাক স্বাধীনতা। এদেশের ভোটের অধিকার, বাক স্বাধীনতা, কথা বলার অধিকার থেকে শুরু করে ন্যায্য পাওনার যে অধিকার এগুলো প্রত্যেকটা যেন প্রতিষ্ঠিত হয়। এই রাষ্ট্রের বিপক্ষে গিয়ে, এই স্বাধীনতার সার্বভৌমত্বের বিপক্ষে গিয়ে আগামীর বাংলাদেশে কেউ বাস করতে পারবে না। আমরা তাদেরকে বাস করতে দেব না। কারণ সবার আগে বাংলাদেশ। আমরা এটাই ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করব। এইটাই হোক আমাদের মানে প্রতিপদ্য। ভাই বিএনপির বিরুদ্ধে আরেকটা বড় অভিযোগ হচ্ছে পরিবারতন্ত্র। যেমন আমরা আসলে দেখলাম যে তারেক রহমানের আসলে যোগ্যতাটা কি বলা হচ্ছে যে উনার যোগ্যতা হচ্ছে উনি জিয়াউর রহমানের ছেলে। আবার আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে জাইমা রহমান তাকেও বেশ হাই লাইমলাইটে দেখা হচ্ছে। তো এই একটা বড় চাওয়া ছিল যে সংস্কারের মধ্যে যে এই শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা, শেখ হাসিনার পরে আসলে তার ছেলে সজীব ওয়াজেদ জয় এই যে পরিবারতন্ত্র তারা একটা চালাইছিল। এটা দিয়ে আমরা নিষ্পেষিত ছিলাম। বিএনপিতেও তো আমরা এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্টের ছেলে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরে কেউ আসতেছে। পরিবারতন্ত্রটাকে আসলে আপনারা কিভাবে দেখেন? পরিবারতন্ত্র শুধু গত যে ফেসিস্ট শেখ হাসিনা ছিল তার পরিবারের দিকে তাকান। আর বর্তমান যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার পরিবারের দিকে তাকান। তার বাবা, তার মা এবং বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন মাননীয় প্রধানমন্ত্রী। পরিবারতন্ত্র যে আমরা বলি উনার পরিবারের মধ্যে কয়জন মানুষ আছে বর্তমান ক্ষমতার মসনদে যারা বসে আছেন বা এমপি, মন্ত্রী হইছেন? দেখাইতে পারবেন কেউ একজনকে? হ্যাঁ, না আওয়ামী লীগের সাথে তুলনা করলে বিএনপি মানে নাই আচ্ছা, ওরকম নাই। এখন আসেন, এই যে আমরা পরিবারতন্ত্রের যে কথাটা বলি, বর্তমান যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কি হুট করে এসে প্রধানমন্ত্রী হইছেন? নাকি একদম দলের সদস্যপদ ছিল উনার? প্রথমত উনি দলের একজন সদস্য ছিলেন। মনে আছে আপনার? আপনি মনে আছে কিনা আমি জানি না। উনি বগুড়ায় ফার্স্ট দলের একজন সাধারণ সদস্য হয়েছিলেন। সাধারণ সদস্য থেকে পর্যায়ক্রমে ধীরে, ধীরে উনি আজকের প্রধানমন্ত্রী হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন। তো এইটা কি আপনি কি পরিবর্তনের মধ্যে ফেলবেন কেন? উনাদের তো নিজেদের যোগ্যতা এদেশের মানুষ উনাদেরকে ভোটের মাধ্যমে ম্যান্ডেটের মাধ্যমে উনি তো ক্ষমতায় আসছে। তো এখানে পরিবর্তনটা আপনারা কোথায় খুঁজে পাচ্ছেন? অবশ্যই আমরা পরিবর্তনটা আমরাও চাই না। কিন্তু এটা তো পরিবর্তনের মধ্যে জিয়া পরিবার তো কোনো পরিবর্তনের মধ্যে নাই। এদেশের মানুষ চাইছে, উনারা ক্ষমতায় আসছে। উনারা তো মানে ক্ষমতার বলে বা প্রধানমন্ত্রী থেকে আ বর্তমান উনার মা যে প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া যে ক্ষমতায় ছিলেন, উনি কি উনার পরিবারের কাউকে কোনোদিন ক্ষমতার মসনদে বসাইছিলেন? বা উনাদের এই এখনো বর্তমানে দেখেন না উনাদের পরিবারের মধ্যে টোটাল উনার বাবার পরিবার এবং মায়ের পরিবারের কেউ কোনো ক্ষমতার মধ্যে আছে কিনা? আপনারা দেখেন না, আপনারা যে বললাম না যে আমরা যে কথাগুলি বলি, আমাদেরকে তো বলার আগে চিন্তা করতে হবে যে আসলে আমরা কি বলতেছি, একটা মানুষকে নিয়ে কতটুকু রটাচ্ছি। এটা কিন্তু দেখেন, এটা আমি আপনাদেরকে বলছি যে আমারও ভুল হতে পারে। বাট আপনারা খোঁজ নেন না। আপনারা দেখেন ওনাদের পরিবারের মধ্যে কাউকেও মানে ক্ষমতায় বসাইছে নাকি? যে ঠিক আছে অমুক আমার ভাই হয় বা চাচা হয়, বাপ, খালা, চাচু, ফুপু কারোর মধ্যে একজন আমি যতটুক জানি, এবার শুধুমাত্র উনার খালাতো বোন, উনার মেজো খালার ছেলে সেও কিন্তু একসময় এমপি ছিলেন নীলফামারী থেকে। দেখেন উনারা যে পরিবারতন্ত্রটাকে বিশ্বাস করে না, এটা তার সবচেয়ে বড় এক্সাম্পল। ১ম দিকে যখন নমিনেশন দেয়া হয়েছে উনার নাম কিন্তু দেয়া হয় নাই। বরং উনার আসনে উনি যে আসন থেকে এমপি ছিলেন, ওই আসনে জোটের প্রার্থীকে দেয়া হইছে। উনার আসনে উনার বাড়ির যে আসন উনি যেখানকার ভোটার ওখানে না করে উনাকে অন্য আসনে দেয়া হইছে। তো উনি যদি চাইতেনই তাহলে তো উনি উনার ইয়েতে করতেন। ইভেন উনি কিন্তু জনগণ উনাকে ভোট দেয়নি। এটা বাস্তবতা। ওখানে জামাতের একজন পাস করে আসছে।
এখানে পরিবারতন্ত্রের গন্ধ বা পরিবারতন্ত্র আপনারা কোথায় পাইলেন? উনারা তো কখনো কাউকে ক্ষমতার মসনদে পরিবার দিয়ে কাউকে কখনো বসে নাই। এই যে জায়মান রহমানের কথা বলেন, একটু ইয়া করতে হবে। জায়মান রহমানের কথা বলেন। জায়মান রহমান কি কোনোবারও একবারও বলছে যে, "আমি এরপরের এই ঘুরাবো বা আমি পদের এটা চাই, আমি দলের এটা চাই" এটা, এটা। সে তো এটা বলে নাই। অলরেডি তাকে নিয়ে গুজব। হ্যাঁ, এদেশের মানুষ যদি চায়, আমরা যদি চাই, আমরা যারা এই দেশের সাধারণ ভোটার যারা, আপনি পলিটিশিয়ানের জায়গাটা বাদ দেন না। সাধারণ ভোটার হিসেবে যদি আমি উনাকে চাই যে নেক্সট উনি আসবেন। তো এইখানে পরিবর্তনের গন্ধ আপনার তো মানুষ ভালোবেসে ভোট দিয়ে মানে তাদের মানে একদমই কি বলবো যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উনারা এই জায়গাগুলিতে আসতেছেন। সো এখানে পরিবর্তনটা আপনারা কোথায় পাচ্ছেন? এতক্ষণ তো জাতীয় বিষয় নিয়ে কথা জি। বললাম। এখন একটু এলাকার ব্যাপার নিয়ে কথা বলি। দিনাজপুর। আপনার আপনি দিনাজপুরের, আমিও দিনাজপুরের। সুতরাং দিনাজপুরের কিছু ইস্যু আমাদের খুব কষ্ট দেয়। যেমন ধরেন আপনার ধান। হুম, আমাদের তো দিনাজপুরের শস্য ভান্ডার বলা হয় দিনাজপুরকে। প্রচুর ধান উৎপন্ন হয়। সবচেয়ে বেশি ধানের মিল হচ্ছে গিয়ে আমাদের পুলহাট সঠিক। এলাকাতে। তো এখন দেখা যায় যে কিন্তু তারপরেও যে কৃষকদের আর্থিক অবস্থা তো আসলে ভালো না। এবং তারা যেই ঋণগুলা নিচ্ছে সেই ঋণগুলা তারা পরিশোধ করতে পারতেছে না। আবার একই সাথে দেখা যায় তারা অনেক ক্ষেত্রে আপনার আত্মহত্যার ঘটনাও আছে ঋণ পরিশোধ করতে না পেরে। ফলে তারা শস্য উৎপাদন করতেছে কিন্তু এটার বেনিফিট তারা পাচ্ছে না। তো এই যে কৃষকরা যারা আসলে সবচেয়ে বেশি রোদে পুড়ে কষ্ট করতেছে, কিন্তু তারা সেটার প্রতিফল পাচ্ছে না। বরং তারা তাদের জীবনযাত্রার মান নিচে নামতেছে। ঋণের জ্বালায় জড়ায় যাচ্ছে। যেটুকু জমি মাটি ছিল সেটুকু তারা হারাচ্ছে। তো এই ব্যাপারটাকে নিয়ে আসলে এটা যেহেতু আমাদের এলাকার সমস্যা। আমাদের ওখানে অন্য অনেক যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইছে, কোনো এক্সপোর্ট প্রসেসিং জোন আছে এরকমও কিন্তু না, তাই না? একেবারেই আমরা কৃষক কৃষি প্রধান এলাকা। তো এই কৃষকদেরকে নিয়ে আসলে আপনাদের কি পরিকল্পনা আছে? ব্যক্তিগতভাবে আমি নিজেও কিন্তু একজন কৃষক, সাধারণ কৃষকের সন্তান। তো আমি কৃষিটাকে আমার হৃৎপিণ্ডে লালন করি। কৃষি আমার অস্তিত্ব। কৃষি আমাদের অস্তিত্ব। কৃষি বাঁচলেই দেশ বাঁচবে। তো এখানে একজন বিখ্যাত মানুষ ছিলেন এস.এম. সুলতান। দেশ বরেণ্য মানুষ। উনার একটা উক্তি আমাকে খুব আমি হৃদয়টাকে একদম ধারণ করি উনার এই উক্তিটাকে। উনার একটা উক্তি ছিল এরকম যে, "আমাদের দেশের কৃষক, এই দেশের কৃষক পৃথিবীর উৎকৃষ্ট মানের ফসল ফলায়। আবার সেই কৃষকই সবচেয়ে নিম্নমানের খাবারটা খেয়ে জীবনযাপন করে।" আমার গা শিউরে গেছে। আমি উনার এস.এম. সুলতানের কথাটাকে হৃদয়ে ধারণ করে লালন করি। আসলেই সত্য। কৃষকরা সবসময় অবহেলিত। তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এদেশের মানে আমাদের খাদ্যটাকে তারা মানে ইনশিওর করে। এদেশের মানুষের খাদ্যটাকে ওনারাই ইনশিওর করে। ওনারা কষ্ট করে। আমাদের সরকার বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও কিন্তু এটাকে হৃদয়ে ধারণ করে। আমি বিশ্বাস করি। এইটাকে ধারণ করে বিধায় উনি অলরেডি কৃষকদের নিয়ে, কৃষি নিয়ে উনার যে ভাবনা, এই যেমন অলরেডি কৃষি কার্ড, তারপরে একদম আমাদের যে ফ্যামিলি কার্ড, এটা তো অলরেডি আপনারা দেখছেন যে ফ্যামিলি কার্ড দেয়া শুরু হয়ে গেছে। আপনার পাইলট প্রকল্প হিসেবে বিভিন্ন স্তরে মানুষ পাবে, উনি অলরেডি জবাব দিছে। এর মধ্যে অলরেডি কৃষি কার্ড নিয়ে কাজ করা শুরু হয়ে গেছে। কৃষকরা যে ন্যায্য পাওনাটা, দেখেন এটা না একদিনে সম্ভব না। একটু ধীরে ওই যে বললাম যে বিভিন্ন সময় বিভিন্ন সরকার বিভিন্ন মতো নিজেদের মতো করে আপনি একটা অমুকটা গোছায় দিয়ে গেছেন, পরবর্তী সরকার এসে ওইখান থেকে পুরা গুড়ায় দিছে। ওটাকে আর ধরেই নাই। আবার নতুন তো এইভাবে করে কিন্তু আমরা পিছায় গেছি। আপনারা বিশ্বাস করবেন, ভরসা রাখবেন। আমরাও বিশ্বাস করি। আমরাও দেশবাসী বিশ্বাস করতে চাই। জনাব তারেক রহমান কৃষি বান্ধব সরকার হবেন। না, এখন আমি এই যে বলতেছিলাম যে অনেক সময় আমরা চাই পরিকল্পনা থাকে কিন্তু অনেক সময় অনেক কিছু আসে যেটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। এই যে ইরান আমেরিকা যে যুদ্ধ লাগলো, এর ফলে তেলের যে দাম বেড়ে গেল। আমি গতকালকে কুড়িগ্রাম থেকে আসলাম। আমি দেখলাম যে ওখানে আমি অনেক বছর ধরে এই দৃশ্য দেখি নাই যে মই এবং লাঙল দিয়ে গরু দিয়ে হাল চাষ হচ্ছে। আমি এটা গতকালকে দেখে আসছি, আমি ভিডিও করে নিয়ে আসছি। আমরা কিন্তু ট্রাক্টরে দেখতেছি অনেকদিন ধরে। কিন্তু এখন ট্রাক্টর ডিজেল পাচ্ছে না দেখে আবার কৃষকরা গরুতে ব্যাক করছে। তো এই ব্যাপারগুলা যেখানে আসলে যেমন তেল নাই, জ্বালানি তেল নাই। একেকগুলা পাম্পে যে অবস্থা দেখে আসলাম যে উত্তরবঙ্গের পাম্পগুলাতে এটা মানে মারামারি হচ্ছে এরকম একটা অবস্থা হুম। অবস্থা চলতেছে। তো এই যে যেই জিনিসগুলা সরকারের কন্ট্রোলে নাই, পরিকল্পনা করার সময় তো এই ধরনের জিনিসপত্র কন্ট্রোলে রাখা যায় না বা এই কন্ট্রোলের বাইরে জিনিসপত্র চলে আসে। কিন্তু আবার এটাকে আপনার অ্যাড্রেসও করতে হবে। অ্যাড্রেস না করে দিলে তো একটা ম্যাসাকার লেগে যাবে দেশের মধ্যে। তো এই যে জ্বালানি তেলের যে একটা সংকট এবং এটার উপরে যে কৃষির একটা প্রভাব। তো এখানে সরকারের পলিসির ব্যাপারে কি আপনি কিছু জানেন? আমাদেরকে বলতে পারবেন? এটা একটা বিশ্বব্যাপী সমস্যা। এটা শুধু আমরা ফেস করতেছি তা না। আমরা কিন্তু এখনো দিচ্ছি। আচ্ছা এই যে তেলের যে সংকটটা, এটা কতটুকু কি আছে এটা আমি স্পেসিফিক বা এক্সাক্টলি আমি জানি না।
এটা অলরেডি সরকার পরিষ্কার করছে। তো কিছু দায়িত্ব তো অলরেডি কাজ তো অলরেডি সরকার শুরু করছে। কিন্তু একটা তেলের সংকট বিশ্বব্যাপী। এটা শুধু আমাদের একার না। এটা বিশ্বব্যাপী একটা তেলের সংকট চলতেছে। তো এইখানে অলরেডি গতকালকে আপনি দেখছেন যে অফিসের একটা নির্দিষ্ট সময় করে দিছে। মার্কেটগুলি কখন কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে এটা একটা মানে সীমাবদ্ধতা দিছে। এগুলি তো হচ্ছে। তেল তো আমাদেরকে নির্ভরশীল মানে অন্য দেশ থেকে আমদানি আনতে করতে হয়। তো আমদানিটাকে আজকে আপনি চাইলেন আর কালকে তেল চলে আসলে ব্যাপারটা কি এরকম? একেবারেই না। এগুলো তো রাষ্ট্র টু রাষ্ট্রের ব্যাপার। এগুলো অনেকগুলি প্রসেস আছে। প্রসেসের মাধ্যমে এটা তো সময় সাপেক্ষেরও ব্যাপার। এই সময়টা পর্যন্ত একটু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, একটু ওয়েট করতে হবে। দেখেন না গভর্নমেন্ট কি করতেছে? তো তারপর আমরা আসলে শুভকামনা রাখি এবং আমরা মুসলিম হিসেবে আমরা আসলে অবশ্যই। আমরা কিন্তু এজ এ মুসলমান। মুসলিম হিসেবে আমরা কিন্তু ওয়েল উইশার। মানে আমাদের স্ট্যান্সটা হচ্ছে যেই ক্ষমতায় যাক আমরা তাদের জন্য কল্যাণ চাই, মঙ্গল চাই। তারা যদি ভুল করে আমরা সেই ভুলটা তাদেরকে অবশ্যই। সংশোধন করে দিতে চাই। আপনি যেরকম বললেন আবার হচ্ছে গিয়ে তারা যদি যেটা ভালো কাজ করে সেটা আমরা অ্যাপ্রিশিয়েটও করতে চাই। তো আমাদের শুভকামনা থাকবে এবং দিনাজপুর জেলা যুব দলের দায়িত্বে আপনি যেহেতু আছেন, তো সুতরাং আমারও এটা আশা থাকবে যে যুব দলে একটা এমন কিছু চেঞ্জ হবে, এমন কিছু স্কিল আপনারা যুবকদের মধ্যে ডেভেলপ করবেন যে যেন তারা হালাল রিজিকের ব্যাপারে তারা যেন সেই স্কিলগুলো শেখে এবং সেই কাজগুলো যেন তারা করে যেন তারা হালালভাবে টাকা ইনকাম করতে পারে। দেশের প্রবৃদ্ধিতে যেন তারা ভূমিকা রাখতে পারে। দর্শকদেরকে ধন্যবাদ। আপনারা যারা আমাদের আজকের টকশোটা শুনলেন এবং তবু ভাইকেও ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় দিলেন। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।